ঢাকার আকাশে তখন সন্ধ্যা নামছে। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের কার্যালয়ের ওপর দিয়ে ধীরে ধীরে হেলে পড়ছে লাল রঙের সূর্য। কিন্তু এই সূর্যাস্তের চেয়ে আরও বেশি গাঢ় একটি নীরবতা নামছিল দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মানচিত্রে, যার উৎস এই নগরী, এই ভূখণ্ড। হঠাৎই যেন সবাই টের পেতে শুরু করেছে কিছু একটা বদলাচ্ছে, আর এই বদলের কেন্দ্রে রয়েছে বাংলাদেশ। একসময় যে দেশকে ভারতের ছোট ভাই বলা হতো, সেই দেশই এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় কৌশলগত চমক তৈরি করেছে। কোনো সামরিক চিৎকার নয়, কোনো সংবাদ সম্মেলনের তর্জন গর্জন নয়, শুধু ছায়ার মতো একের পর এক কৌশলগত চাল দিয়ে বাংলাদেশ এমন একটি ম্যাট্রিক্স তৈরি করেছে যেখান থেকে বের হতে পারছে না ভারত। 2025 সালের 26 জুন ভারতের প্রভাবশালী অর্থনৈতিক পত্রিকা বিজনেস টুডে হেডলাইন করল, ফর স্টেবিলিটি ইন এশিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, ইন্ডিয়া সিক্স পার্মানেন্ট সলিউশন টু বর্ডার ডিসপিউট উইথ চায়না। প্রথমে এটিকে একটি কূটনৈতিক সৌজন্যবোধ বলে মনে হলেও খোলস ভাঙতে স্পষ্ট হয়ে যায় এই বিবৃতির ভেতরে রয়েছে ভারতীয় পররাষ্ট্রনীতির এক বিপর্যস্ত আত্মজিজ্ঞাসা। যেই ভারত একসময় লাদাখ, অরুণাচলকে কেন্দ্র করে চীনকে চ্যালেঞ্জ জানাত, আজ সেই ভারত চীনের সঙ্গে স্থায়ী সমাধান চায়, এবং তা চায় প্রকাশ্যে, চায় এক ধরনের বিনয়ের সাথে। কেন এই পরিবর্তন? শুধু সীমান্তে চীনের শক্তি বৃদ্ধিই কি কারণ? না, এর ভেতরে রয়েছে দক্ষিণ এশিয়ার এক নতুন কূটনৈতিক বাস্তবতা, যেখানে ভারত বুঝে গেছে বাংলাদেশ, পাকিস্তান ও চীনের মধ্যকার ঘনিষ্ঠতা যদি আরও গভীর হয় তবে তাদের ঐতিহাসিক আধিপত্যের ভিত্তিই নড়ে যাবে। তাই এখন তারা কৌশলগত এক ড্যামেজ কন্ট্রোল শুরু করেছে, যার প্রথম ধাপ চীনের দরজায় কড়া নাড়া। চীনের ইউনান প্রদেশে জুন মাসেই এক নজিরবিহীন বৈঠক হয়েছে। টেবিলের এক পাশে বসেছেন চীনের প্রতিনিধিরা, অন্য পাশে পাকিস্তান, আর তৃতীয় কোণে বসেছিল বাংলাদেশ। প্রথমবারের মতো এই তিনটি দেশ যৌথ অর্থনৈতিক ও কৌশলগত অঙ্গীকারে স্বাক্ষর করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কূটনীতিক বলেন, এই বৈঠকে শুধু ট্রানজিট আর ইনভেস্টমেন্টের কথা হয়নি, হয়েছে নিরাপত্তা, প্রযুক্তি, প্রতিরক্ষা এবং গোয়েন্দা সহযোগিতা নিয়েও। এই সভাটি ছিল আক্ষরিক অর্থেই ভারতের জন্য এক ঝড়ো বার্তা। বিশেষজ্ঞদের ধারণা, এই বৈঠক কেবল ত্রিপাক্ষিক নয়, বরং এটি একটি প্রাথমিক ছক, যার ভবিষ্যৎ হতে পারে একটি মিনি ন্যাটো টাইপ ব্লক, যেখানে ভারত বিরোধী কৌশলগত বিন্যাস হবে নিয়মিত এবং কাঠামোগত। ত্রিপাক্ষিক এই সংলাপকে কেউ কেউ বলছেন এশিয়ান রিব্যালেন্সিং স্ট্র্যাটেজি। ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক ORF তখন কাঁপতে কাঁপতে তাদের বিশ্লেষণ প্রকাশ করল, এ চায়না লেড ট্রাইল্যাটারাল নেক্সাস ইজ ইন্ডিয়াস নিউ রিজনাল চ্যালেঞ্জ। The Bangladesh-Pakistan-China triad has rattled Indian confidence in South Asia. আর এই বিশ্লেষণ যখন প্রকাশিত হয়, নয়াদিল্লির সাউথ ব্লকে তখন আলো জ্বলে রাতভর। কারণ তারা জানে তিনটি দেশের পতাকা এক টেবিলে মানে এক নতুন অধ্যায়, এক নতুন যুদ্ধ, যা শুরু হয়েছে নীরবতার ভাষায়, ছায়ার খেলা দিয়ে। সত্যি বলতে বাংলাদেশ কাউকে সরাসরি চ্যালেঞ্জ করেনি, বরং সে নিজের জাতীয় স্বার্থের প্রশ্নে যেভাবে অগ্রসর হয়েছে, যেভাবে সাবধানে পা রেখেছে, তাতে ভারতীয় কর্তারা এখন বুঝছেন তারা পিছিয়ে পড়েছেন। চীন শুধু এখন বড় অর্থনীতিই নয়, একরকম কূটনৈতিক মঞ্চের পরিচালক হয়ে উঠেছে। আর এই নির্দেশনায় ঢাকাও রয়েছে তার ডান পাশে। বেইজিং, ঢাকা, ইসলামাবাদ, এই ত্রিভুজীয় কূটনীতি ভারতের কাঁধের ওপরে বসে থাকা আত্মবিশ্বাসকে এক ঝাঁকুনিতে নিচে নামিয়ে এনেছে। ঢাকার প্রতিশোধ এসেছে ব্যালেন্স শিটে, এসেছে রফতানি চুক্তিতে, এসেছে ডিজিটাল নিরাপত্তা চুক্তিতে, কিন্তু কোথাও একটিবারের জন্য কেউ ঢাকাকে হুমকির ভাষায় কথা বলতে শোনেনি। এটাই ঢাকার নতুন রাজনৈতিক বুদ্ধিমত্তার প্রকাশ, যেখানে প্রতিশোধ আর প্রতিরোধ মিলেমিশে এক নতুন কূটনৈতিক দর্শন তৈরি করছে। যখন ভারত SCO সম্মেলনে একা দাঁড়িয়ে থাকে, যখন G7 সম্মেলনে মোদি আমন্ত্রণ পেয়েও যান না, তখন স্পষ্ট হয়ে যায় দক্ষিণ এশিয়ার ভেক্টর বদলে গেছে। শুধু মোদি নন, ভারতের গোটা এস্টাবলিশমেন্ট এখন টের পাচ্ছে তারা যাকে এতদিন প্রক্সি ভেবে হেয় করেছে, সেই বাংলাদেশ এখন নিজেই একটি জিও স্ট্র্যাটেজিক পাওয়ার হাব। ভারত এখন বুঝে গেছে তাদের একচেটিয়া আঞ্চলিক নেতৃত্ব ধারণা ব্যর্থ হয়েছে। পাকিস্তান তো ছিলই চীনের ঘনিষ্ঠ, কিন্তু বাংলাদেশের মতো দেশকেও যখন চীন একসাথে টেনে নেয়, তখন সেই নিয়ন্ত্রণের জাতবাক্সটা ভেঙে পড়ে। চীনের প্রস্তাবিত ছায়া করিডোর এখন বাস্তবে পরিণত হতে যাচ্ছে। পাকিস্তান থেকে শুরু করে বাংলাদেশের চট্টগ্রাম পর্যন্ত, এবং সেখান থেকে বঙ্গোপসাগরের পথে চীন প্রবেশ পাচ্ছে, এটাই ভারতের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন। তারা জানে শিলিগুড়ি করিডোর এখন আর নিরাপদ নয়। তারা জানে প্রতিবেশীর অবহেলা করে নেতৃত্ব চলে না। তারা জানে বাংলাদেশের সেই পুরনো নিরপেক্ষ কূটনীতি আজ কৌশলগত অংশীদারিত্বে রূপ নিয়েছে।
ঢাকা এখন আর প্রশ্ন করে না, উত্তর দেয়। আর সে আশ্রয় চায় না, আশ্বাস দেয়। ভারতের মিডিয়া এখনও নানাভাবে একে ছোট করে দেখাতে চায়, কিন্তু ভারত সরকার তা আর পারছে না। কারণ তারাও জানে বাংলাদেশ এখন পাওয়ার ব্রোকার। প্রতিধ্বনি আসলে নীরবতারই বর্ধিত রূপ, একথা কূটনীতি বুঝে গেছে। বাংলাদেশ এখন চুপ থেকেও দিক নির্দেশনা দিচ্ছে। ঢাকার একটি নীরব নোটশিপ, একটি স্বাক্ষরহীন সমঝোতা বা একটি সফটভাষী বিবৃতিই দক্ষিণ এশিয়ার অন্য রাষ্ট্রগুলোর কাছে এক ধরনের কূটনৈতিক বাতিঘর হয়ে উঠছে। ভারত শান্তির কথা বলছে, স্থায়ী সমাধানের আহ্বান জানাচ্ছে। তারা জানে এই বার্তাটা চীনকে যত উদ্দেশ্য করে, বাংলাদেশের দিকেও সেই বার্তা অনেকটা। এটা কূটনীতির এক নীরব প্রতিশোধ, যেখানে কারো হাতে তলোয়ার নেই, কিন্তু ঘায়েল সবাই। বাংলাদেশের এই পাল্টে যাওয়ার নেতৃত্বে রয়েছেন এমন একজন, যিনি বক্তৃতায় কম, পরিকল্পনায় বেশি বিশ্বাসী। তার নাম সরকারিভাবে খুব বেশি উচ্চারিত হয় না, কিন্তু বেইজিং, মস্কো, ইসলামাবাদ, দোহা কিংবা তেহরান সব জায়গাতেই তার নাম সম্মানের সাথে উচ্চারিত হয়। প্রফেসর মোহাম্মদ ইউনূস। এই পরিবর্তনটা এসেছে তার সময়েই। তিনি স্লোগান দেন না রণহুঙ্কার, কিন্তু তার নীতির ফলাফলে দক্ষিণ এশিয়ার একচেটিয়া রাজনীতির জমিনে ফাটল ধরেছে। তিনি জানেন যুদ্ধ ঘোষণায় নয়, যুদ্ধ ঠেকিয়ে রাখার খেলাটাই আসল রাজনীতি। নয়াদিল্লির প্রধানমন্ত্রীর কার্যালয়ে তখন রাত 12টা। ঘড়ির কাঁটা এক মিনিট করে এগিয়ে চলেছে, কিন্তু সেই কক্ষে যেন সময় থমকে গেছে। মোদির কপাল বেয়ে ঘাম ঝরছে। এক হাত পেছনে রাখা, অন্য হাতে তিনি ডায়েরির একটি পাতায় বারবার কিছু লিখে আবার কাটছেন। টেবিলের ওপর ছড়িয়ে থাকা নথিপত্র, কিছু ফোন আলাপের রেকর্ডিং আর 3টি দেশের নাম, চীন, বাংলাদেশ, পাকিস্তান, তার ঘুম কেড়ে নিয়েছে। তিনি জানেন ইতিহাস আবার লেখা হচ্ছে, কিন্তু এবার লেখক নয় ভারত, বরং একটি ছোট রাষ্ট্র, যাকে এতদিন তিনি ব্যঙ্গ করেছিলেন, অপমান করেছিলেন, অবহেলা করেছিলেন। আজ সেই বাংলাদেশই তার সবচেয়ে বড় মাথা ব্যথা। তিনি জানেন এটি কেবল কূটনৈতিক খেলা নয়, এটি তার ভারতবর্ষ স্বপ্নের পুনর্নির্মাণে এক বড় ধাক্কা। একদিন হয়তো কেউ ইতিহাস লিখবে দক্ষিণ এশিয়ার নতুন ভারসাম্যের গল্প। হয়তো সেই ইতিহাসে লেখা থাকবে কিভাবে একটি ছোট রাষ্ট্র কৌশল দিয়ে বড় দেশকে নতজানু করেছিল, কিভাবে ছায়া দিয়ে আলো নিয়ন্ত্রণ করেছিল। আজকের ভারত কূটনৈতিক সমাধান চাইছে, কিন্তু আগামীকালের বাংলাদেশ হয়তো আরও সাহসী হবে। কারণ এই পথ একবার শুরু করলে আর থামানো যায় না। প্রশ্ন এখন এই নয় বাংলাদেশ কি পারবে, প্রশ্ন এখন ভারতকে আর কত নিচে নামাবেন, ব্যর্থ বানাবেন মোদি।